ভারতের সাধারণ নাগরিকের উপরে এই হামলা হতে পারে, যেমনটা ভারত করেছে পাকিস্তানের উপর, এবং পাকিস্তানও ভারতের উপর পাল্টা আক্রমণ যে কোনো সময়ই করতে পারে। আমার মনে হয় না দুটো কারণ, আমি দুটো জিনিস বলছি একের পর এক। প্রথমত, যদি কিছু খুচখাচ করে সেগুলো রক্ষার মতন আমাদের কাছে ক্ষমতা আছে, আমাদের মিসাইল শিল্ড আছে, যেগুলো ওদের জন্য মিসাইল ছোড়ে তাহলে আমরা মিসাইল শিল্ড দিয়ে সেটাকে রক্ষা করতে পারি। দ্বিতীয় নম্বর, ওদের কোনো এয়ারক্রাফট আমাদের ভিতরে আসার কোনো সাহস নেই, অত ওদের কোনো স্ট্রেংথ নেই। তৃতীয় নম্বর হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা দেশ ভীষণ জোর করে পাকিস্তানের উপরে হাবি হয়ে যাচ্ছে যে আপনারা কিছু করতে পারেন। ইরানের ফরেন মিনিস্টার এই মুহূর্তে ইসলামাবাদে বসে আছে। আমেরিকা 2-3 বার অলরেডি ফোন করে দিয়েছে পাকিস্তানে। আমার মনে হয় না ওদের এমন কিছু সাহস হবে, যদি করে কিছু ছোটখাটো করলে করবে, আমরা উইল সি টু ইট। ওদের এইটুকু দেশ, একটা ন্যারো লিটল করিডর। পাকিস্তানের ইজ ইন সাইজ ইজ আ ভেরি স্মল লিটল কান্ট্রি। যে কোনো একটা জায়গায় নিউক্লিয়ার বোম পড়লে পুরো পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পুরো পাকিস্তান বলে কোনো অস্তিত্বই থাকবে। কেউ কি চায় তার অস্তিত্ব শেষ করে যুদ্ধ করার? সে যদি করে তাহলে সে পাগল। আমার মনে হয় না পাকিস্তানে, শুনুন, জিন্না থেকে নিয়ে আজ অব্দি পাকিস্তানের কোনো নেতা পাগল না, দুষ্টু হতে পারে কিন্তু পাগল না। ভারতীয় সেন্সেক্স 80,000 ক্রস করেছে, ওকে। পাকিস্তানি সেন্সেক্স 10% ফল করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা যারা ভারতীয় সেন্সেক্সে খেলে, বেশিরভাগ আমাদের স্টক মার্কেটে খেলে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা বিশ্বাস করে এখানে কিছু হবে। আর পাকিস্তানে তারা সবাই উইথড্র করছে পয়সা এই জন্যে, কারণ তারা বিশ্বাস করে এই জায়গাটা নষ্ট নবাদ হয়ে গেছে। উর্দুতে একটা শব্দ আছে না, নষ্ট নবাদ। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। এখন ভারতের বিরুদ্ধে পাকিস্তান স্বাভাবিকভাবেই হামলার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময়ই ভারতের সাধারণ নাগরিকের উপরে এই হামলা হতে পারে, যেমনটা ভারত করেছে পাকিস্তানের উপর, এবং পাকিস্তানও ভারতের উপর পাল্টা আক্রমণ যে কোনো সময়ই করতে পারে। তো তাহলে তো আবারও একটি যুদ্ধ কি সন্নিকটে? আমার মনে হয় না দুটো কারণ, আমি দুটো জিনিস বলছি একসঙ্গে, একের পর এক। প্রথমত, যদি কিছু খুচখাচ করে সেগুলো রক্ষার মতন আমাদের কাছে ক্ষমতা আছে, আমাদের মিসাইল শিল্ড আছে, যেগুলো ওদের জন্য মিসাইল ছোড়ে তাহলে আমরা মিসাইল শিল্ড দিয়ে সেগুলোকে রক্ষা করতে পারি। দ্বিতীয় নম্বর, ওদের কোনো এয়ারক্রাফট আমাদের ভিতরে আসার কোনো সাহস নেই, অত ওদের কোনো স্ট্রেংথ নেই। তৃতীয় নম্বর হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা দেশ ভীষণ জোর করে পাকিস্তানের উপরে হাবি হয়ে যাচ্ছে যে আপনারা কিছু করতে পারবেন না। ইরানের ফরেন মিনিস্টার এই মুহূর্তে ইসলামাবাদে বসে আছে। আমেরিকা 2-3 বার অলরেডি ফোন করে দিয়েছে পাকিস্তানে। আমার মনে হয় না ওদের এমন কিছু সাহস হবে, যদি করে কিছু ছোটখাটো করলে করবে, আমরা উইল সি টু ইট। as a citizen of India, I am willing to see. সামরিক শক্তি দুইটি দেশই আসলে পরাশক্তি এবং পারমাণবিক শক্তি ধর দেশ। একটা জিনিস আমাকে বলুন, পারমাণবিক শক্তি নিয়ে আপনি কি করবেন? আপনি কি করে নেবেন? আপনি কি নিউক্লিয়ার বোমা ফাটাবার কারোর সাহস আছে আজকের দিনে? না আমেরিকার আছে, না রাশিয়ার আছে, না ইন্ডিয়ার আছে, না পাকিস্তানের আছে। কেন? আপনি যদি নিউক্লিয়ার বোমা ফাটান তাহলে আপনার দেশও তো ধ্বংস হবে। আমাদের তো বিরাট বড় দেশ, যদি আপনি একটা নিউক্লিয়ার বোমা অমৃতসরেও ফেলেন তাহলে পরে আমাদের দেশের বাকি কেউ টাচ হবে না। কিন্তু ওদের এইটুকু দেশ, একটা ন্যারো লিটল করিডর। পাকিস্তানের ইজ ইন সাইজ ইজ আ ভেরি স্মল লিটল কান্ট্রি। যে কোনো একটা জায়গায় নিউক্লিয়ার বোম পড়লে পুরো পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পুরো পাকিস্তান বলে কোনো অস্তিত্বই থাকবে না। কেউ কি চায় তার অস্তিত্ব শেষ করে যুদ্ধ করার? সে যদি করে তাহলে সে পাগল। আমার মনে হয় না পাকিস্তানে, শুনুন, জিন্না থেকে নিয়ে আজ অব্দি পাকিস্তানের কোনো নেতা পাগল না, দুষ্টু হতে পারে কিন্তু পাগল নয়। তারা কেউ নিজেকে শেষ করবে না, তারা অপরকে ভয় দেখাতে থাকবে। ওই যে স্কুলে ছিল না কিছু ছেলে, এই দেখ আমার কাছে বিরাট বড় ঢিল আছে, মারবো মারবো মারবো। কেউ তো কোনোদিনও মারতো না। কেন মারতো না? কারণ সে জানে ঢিলটা ছুড়লে অন্যজনও বড় আর তার থেকে বড় ঢিল ছুড়ে ফেলবে। সেজন্য পাকিস্তান কোনোদিনও নিউক্লিয়ার বোম ইউজ করবে না। এগুলো সব গল্প গুজব অনেকদিন ধরে শুনে আসছি। পাকিস্তান কই কার্গিল ওয়ারের সময় তো কেন তারা নিজের সৈনিকদের বাঁচাবার জন্য নিউক্লিয়ার বোম ফেললো না? ফেলেনি তো। কার্গিলে তো প্রত্যেকটি পাকিস্তানি সৈনিক যারা কার্গিলের পাহাড়ে ছিল প্রত্যেক জনকে মারা হয়েছে, খুন করা হয়েছে। তার খুন মানে ইন আ ফাইট তাদের মারা হয়েছে, মেরে তাদের বডি ফেরত দেওয়া হয়েছে। সেটাও তারা নিতে চায়নি, প্রথমে বলছিল আমাদের সৈনিকই নয়, কিন্তু তারা নিয়েছে। ওই তো তখন তো তারা নিজের লোকেদের বাঁচাবার জন্য একটা করতে পারলো না, একটা বোমা ফাটাতে পারলো না। Pakistan, nobody is going to use a nuclear bomb. Let us get that clear. These are all threats. Okay, continue making your threats. It's not going to create any problems for us. কিন্তু সামরিক শক্তির যে আমি আপনাকে একটা খবর দিয়ে রাখি, ভারতীয় সেন্সেক্স 80,000 ক্রস করেছে, ওকে।
পাকিস্তানি সেন্সেক্স 10% ফল করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা যারা ভারতীয় সেন্সেক্সে খেলে, বেশিরভাগ আমাদের স্টক মার্কেটে খেলে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তারা বিশ্বাস করে এখানে কিছু হবে না। আর পাকিস্তানে তারা সবাই উইথড্র করছে পয়সা এই জন্য, কারণ তারা বিশ্বাস করে এই জায়গাটা নষ্ট নবাদ হয়ে গেছে। উর্দুতে একটা শব্দ আছে না, নষ্ট নবাদ হয়ে গেছে। তারা এখন আজকের দিনে আপনাকে বলে রাখি, পাকিস্তানের কাছে যে আর্টিলারি শেল আছে, শুধু 6 দিনের যুদ্ধ করার মতন শেল আছে। যুদ্ধ করতে পারবে? পাকিস্তানের কাছে যে ফিউল আছে, দে আর রানিং আউট অফ ফিউল। ওদের নেভি যে আরেবিয়ান মহাসাগরে ঘুরছে করাচি পোর্টটাকে বাঁচাবার জন্য, সেই নেভির জাহাজগুলো কিছুদিন পরে ঘুরতে পারবে না, কারণ তাদের কাছে ফুয়েল নেই। কিন্তু সেটাও উঠতে পারবে না। আমাদের এখানে যেহেতু পাকিস্তানের কেউ নেই, শুনুন, তেল আনার জন্য জাহাজ লাগে, জাহাজ সমুদ্র থেকে যাবে, সমুদ্রের মালিক আমরা, ভারতবর্ষ। আমি পাকিস্তানের একজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেই সাংবাদিককে আমি সংযুক্ত করতে পারিনি, সে কারণে আপনাকে একটু থামাচ্ছি। যেহেতু পাকিস্তানের কোনো প্রতিনিধি এখানে নেই, একপেশে হয়ে যাতে না যায়, ভারত এবং পাকিস্তানের আপনি তো একাই অনুষ্ঠানে, হ্যাঁ, আপনাকে রয়টার্স পড়ুন, রয়টার্সে লিখছে 6 দিনের বেশি ওদের কাছে আর্টিলারি শেল নেই। তো আমরা একটু তুলনামূলক সামরিক শক্তি পর্যবেক্ষণ করি। মোট বিমান বাহিনীতে পাকিস্তান এবং ভারতের যে তুলনামূলক চিত্রটি আমি দেখাচ্ছি, দৈনিক প্রথম আলোর সূত্র, এবং এটার সূত্র হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকের 2025 সালে ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তির একটা তুলনামূলক চিত্র এখানে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মোট বিমান সংখ্যা 2229টি ভারতের, এবং পাকিস্তানের হচ্ছে 1399 থেকে 1434টি। তো আমি আপনাকে বলছি সিপ্রির ফিগার, যেটা হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এগুলো অনুভব করা যায় না। 600টা কমব্যাট এয়ারক্রাফট আছে ভারতবর্ষের কাছে, পাকিস্তানের কাছে 350 আছে। আমাদের কাছে বম্বার্স, লজিস্টিক্স এন্ড ট্রেনার্স 1100 আছে, ওদের কাছে 550 আছে। তো অ্যাকচুয়ালি ইট রিয়েলি হোয়াট রিয়েলি কাউন্টস ইজ হাউ মেনি কমব্যাট এয়ারক্রাফট ইউ হ্যাভ। আপনার কাছে কি ট্রেনিং এয়ারক্রাফট আছে, সেগুলো নিয়ে কাউন্ট হয় না। তবুও সেগুলো মেলালে পরে ওদের অনেক কম, কিন্তু ওদের কাছে 350 আছে, আমাদের কাছে 600 আছে। ওই কম্পারিজনে কিছু হয় না। কোনো কনভেনশনাল ওয়ারফেয়ার দে ক্যান নেভার উইন। 65 যুদ্ধ হেরেছে, 71 যুদ্ধ হয়েছে, 99 কার্গিলের যুদ্ধ হেরেছে, 86 84 ওরা অ্যাটাক করার চেষ্টা করে সেখানে হেরেছে। তো ওই ফিগার গুলো বলবেন না আপনি। আমি আপনাকে ল্যান্ড আর্মির ফিগার বলছি। আমাদের 1.25 মিলিয়ন সোলজার্স আছে, ওদের কাছে 560,000 সোলজার আছে। আমাদের কাছে 4,500 ট্যাঙ্ক আছে, ওদের কাছে 2400 ট্যাঙ্ক আছে। আমাদের কাছে 4000 আর্টিলারি পিসেস আছে, ওদের কাছে 1400 আর্টিলারি পিসেস আছে। তার অ্যামুনিশন শেষ হয়ে আসছে, 6 দিনের বেশি ওরা ফায়ারিং করতে পারবে না। লাইন অফ কন্ট্রোলে যে ফায়ারিং চলছে, ওরা কিছুদিন পরে ওদের কাছে বন্দুক গোলাগুলি সব শেষ হয়ে যাবে। আপনি জানেন কিনা বলেন জানি না, আপনাকে বলে রাখছি, যখন 71 যুদ্ধ হয়েছিল, ওয়ান অফ দ্য রিজনস ওয়াই উই ওয়ান ইজ আমাদের বুলেটের দাম ছিল 60 পয়সা, ওদের বুলেটের দাম ছিল 40 পেন্স, আর ওরা ইম্পোর্ট করতো, আমরা নিজেদের দেশে তৈরি করতাম। আজকেও তাই। ওরা ইউক্রেনকে কিছু শেল পাঠিয়ে দিয়েছে, আর্টিলারি শেল বিক্রি করেছে। বিক্রি করার পর ওদের কাছে শেল ফেল নেই, ওদের অবস্থা খুবই খারাপ, ওদের নিজেদের ফ্যাক্টরিতে যথেষ্ট প্রোডাকশন হয় না। নেভাল যদি স্ট্রেংথ দেখতে চান, আমাদের কাছে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আমাদের কাছে 27 খানা আমাদের ডিস্ট্রয়ার আছে, ওদের কাছে একটাও ডিস্ট্রয়ার নেই। Let us not compare it. I mean, in terms of conventional warfare, they are nowhere. They know it. ওরা 65-তে হেরেছে, 71-এ হেরেছে, 48-এ হারছিল। ইউএন যদি ফোর্স করে ট্রিটি পিস কিপিং ফোর্স না পাঠাতো, ওরা ওদের শেষ হয়ে যেত। যা যেটুকু অল্প বিস্তার নিয়েছিল